হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার নতুন আরেকটা ট্রাভেল ব্লগ দেখতে। আমার এই চ্যানেলে চলছে সাউথ এবং ওয়েস্ট সিকিমকে নিয়ে একটা ছোট্ট ট্রাভেল প্লেলিস্ট, যার আজকে শেষ পর্বটি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। এই ট্রাভেল প্লেলিস্টটির এর আগের পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম সাউথ সিকিমের একটা অপূর্ব সুন্দর পাহাড়ি হ্যামলেট, যার নাম ইয়াংয়াং। ইয়াংয়াংয়ে গড়ে ওঠা নতুন ইয়াশাশ্রী কারবারি রিসর্টে আমরা একটি রাত কাটিয়েছিলাম। রিসর্টটি তো ভীষণ সুন্দর বটেই, এবং সবথেকে যেটা ভালো ব্যাপার হচ্ছে এত ভালো ব্যবস্থাপনা সত্ত্বেও কিন্তু রুম ভাড়া ডাবল অকুপেন্সিতে শুরু হচ্ছে মাত্র 2100-2200 টাকা থেকে। আপনারাও যারা পরিবারের সঙ্গে দুটো দিন নিরিবিলিতে কোথাও ছুটি কাটাবেন ভাবছেন, ইয়াংয়াং এই গ্রামটি আপনারা কনসিডার করতে পারেন। ইয়াংয়াংয়ে একটি রাত্রি কাটিয়ে আমরা রওনা হয়েছিলাম পেলিংয়ের দিকে। আপনারা অনেকেই আমায় জিজ্ঞেস করে থাকেন, রিতম পেলিংয়ে থাকবার কিছু ভালো জায়গার হদিস দিও যেখানে ইউজার রেটিং হাই, মোটামুটি ভিউ ভালো পাবো এবং রুমের যে কন্ডিশন সেটাও ভালো হবে। এই সমস্ত দিক মাথায় রেখে একটি হোটেলে আমরা উঠেছিলাম। সেখান থেকে ঠিক এরকম সুন্দরভাবে পর দুদিন আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখেছিলাম। চলুন আর কথা বাড়াবো না, অনেক গল্প বলবার আছে আজকের এই ব্লগটিতে। ব্লগটা শেষ পর্যন্ত দেখে যদি এনজয় করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ঘড়িতে বাজে সকাল 10:50। আমাদের প্রজেক্টের টাইমের থেকে বেরোতে একটু লেটই হলো, ভেবেছিলাম 10টার মধ্যে স্টার্ট দেব। যাই হোক, আমরা রওনা হচ্ছি। আমাদের যেরকম বললাম মূল ডেস্টিনেশন আজকে পেলিং নাকু, তবে সেখানে যাওয়ার পথে আরও 2-1টি জায়গা দেখে আমরা সেখানে পৌঁছবো। ঘন্টা 5 মতো সময় নেবে। পেলিং আশা করি 4টের মধ্যে পৌঁছে যাব যদি সব ঠিকঠাক থাকে। যারা সরাসরি এখান থেকে যাবেন অন্য কিছু না দেখে তারা 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। রাস্তা খুব একটা খারাপ কিছু নয় এই রুটটিতে। আমরা রাবাংলা তো অবশ্যই যাব, ওখানের যেটা তথাগত স্থল ওটা আপনাদের দেখাবো, 130 ফিট বুদ্ধা স্ট্যাচু। আর দেখছি চেষ্টা করে, যদিও ভালেদুঙ্গা রোপওয়েটা যেরকম সকালেই বলছিলাম ফাংশনাল নয়, এখন মেনটেন্যান্সের কাজ হচ্ছে বা অন্য কোনো সমস্যার জন্য বন্ধ আছে, বাট পয়েন্টটা আপনাদের দেখিয়ে রাখি। তার কারণ হচ্ছে আমরা যে হোটেলটিতে আছি, আমি গুগল ম্যাপসেও দেখছিলাম, যেখানে গিয়ে টিকিট কাটতে হয় বা ওই যে পয়েন্টটা, সেটা কিন্তু এখান থেকে মাত্র 4-5 কিলোমিটার মতো দূরত্ব আর কি, কাছেই বলতে পারেন। আপনাদের কথা দিয়েছিলাম ইয়াংয়াংটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। কাল তো শুধু হোটেল এবং তার আশপাশের পরিধিটাই আপনাদের দেখাতে পেরেছিলাম। এটা হচ্ছে ইয়াংয়াংয়ের হেলিপ্যাড। ন্যাচারালি ভিআইপি মুভমেন্ট হয় এই জায়গাটিকে ঘিরে। এখানের যিনি আগের সিএম ছিলেন পাওয়ান চামলিং, তারও বাড়ি এখানে, তো ন্যাচারালি তার নিশ্চয়ই হেলিকপ্টার এখান থেকে ওঠানামা করতো। এখানে একটা না ছোট্ট ওয়াটার বডি মতো আছে, এখানে একটা রেস্তোরাঁ, একটা থাকবার জায়গা, এগুলো এখন চলে কিনা আমি জানি না। এখানে দেখছি ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের একটা অফিস, ন্যাচারালি বিকজ হেলিপ্যাড ইজ দেয়ার। এইরকম কিছুটা আশপাশটা খোলামেলা পরিবেশ, এখানে লোকজন আছে। ওই দিকটা আপনাদের নিয়ে যাই, তার আগে দেখুন কি সুন্দর লাগছে এই হেলিপ্যাডটা থেকে। আশপাশটার একটা ব্রেথ টেকিং ভিউ আছে। এত গরম লাগছে, আমি না বিশ্বাসই করতে পারছি না যে আমি সিকিমে আছি। বিশ্বাস করুন, আনবিলিভেবলি হট। এখন বোধহয় 32 ডিগ্রি 33 ডিগ্রি। তৃষা গাড়ি থেকে নামতেই চাইছে না, এত গরম। নামলেই এইরকম ছোট্ট একটা লেক মতো আছে, সম্ভবত আগে বোটিং হতো, এখন শুকিয়ে গেছে, জলের স্তর সেরকম একটা নেই। আশপাশটা উঁচু উঁচু গাছে ঘেরা, ভালো, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। আমাদের হোটেল থেকে এখানে আসতে সময় নিল 10 থেকে 12 মিনিট মতো। দাদা বলছিলেন এই সামনে যে বড় পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নর্থ সিকিমের পাহাড়, মাঙ্গানের দিকের পাহাড়। এখন কিন্তু সিকিমের সর্বত্রই যেটা বোঝা যাচ্ছে ওয়েদার খুব ভালো, দারুণ ঝকঝকে একটা ক্লাইমেট। কি ভাল লাগছে দেখুন শুধু আশপাশটা, কি বিরাট। একটা হেলিকপ্টার ল্যান্ড করে, বুঝতেই পারছেন প্রচুর জায়গা লাগে। দারুণ লাগলো, এটা জানা ছিল না এখানে কিছু কাল্টিভেশনস হচ্ছে। ভিউটা বেশ সুন্দর এই জায়গাটি থেকে।
আপনারা যারা আগের পর্বটি দেখেননি তাদের চট করে একটা জিনিস বলে দিই, ইয়াংয়াংয়ের এই যে ভিলেজ তাকে ঘিরে একটা দারুণ নতুন রোপওয়ের প্রজেক্ট চালু হয়েছে, যা ইয়াংয়াংকে ভালেদুঙ্গা বলে একটি জায়গার সঙ্গে কানেক্ট করে। তবে আনফর্চুনেটলি সেই রোপওয়েটা এখন ফাংশনাল নয়, কারণ রোপওয়ের সাথে সাথে আর একটি স্কাই ওয়াক তৈরি হচ্ছে। সেই কমপ্লেক্সটা আমাদের হোটেল থেকে দেখলাম মোটামুটি গাড়িতে পৌঁছতে মিনিট 30-35 নিল, খুবই খাড়াই রাস্তা। তবে যখন এই দুটো জিনিসই ফাংশনাল হয়ে যাবে, এই গ্রামটির ট্যুরিস্ট ইনফ্লাক্স কিন্তু 10x বেড়ে যাবে। হোটেল থেকে কম বেশি আধ ঘন্টা নিল এই জায়গাটিতে আসতে। এখানের প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম, একেবারেই অন্যরকম। এখন এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, স্কাই ওয়াক হচ্ছে, এখানে অন্যরকম রোপওয়ের যে কনস্ট্রাকশন সেগুলোর কাজ হচ্ছে। কমপ্লেক্সের ভিতরে ওই জন্য ঢুকতে পারবো না, তবে এই জায়গাটি দেখিয়ে রাখলাম। দিস ইজ হাউ ইট উইল লুক লাইক। অপূর্ব সুন্দর। আর এখানে দেখুন পাহাড়টা পুরো মেঘে ঢাকা। এখানের অল্টিটিউড কিন্তু অনেক বেশি, ঠান্ডাটাও বেশি, সেজন্য এখানের অল্টিটিউড অ্যাপ্রক্সিমেটলি 1800 মিটার। এখান থেকে রোপওয়েটা নিয়ে যায় আপনাদের প্রায় 3600 মিটারের মতো। এই রকম কিছুটা কমপ্লেক্সটা, সামনে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে। খুব সুন্দর লাগলো। একটু পথটা খারাপ, আঁকাবাঁকা পথ, কিন্তু বেশ সুন্দর। আপনারা অবশ্যই আসবেন ভালেদুঙ্গার রোপওয়েটিতে। যেটা শুনলাম এখানে এই যে নতুন স্কাই ওয়াকটা বানানো চলছে, এটা একটা মিনি লাঙ্কাবি বানানোর প্রচেষ্টা আর কি। ততদিন এখানের রোপওয়েটা নাকি বন্ধ থাকবে। এই হচ্ছে এখানের মূল গল্প। স্কাই ওয়াক বানাতে ওনারা বলছেন 2 থেকে 2.5 বছর নেবে। কনস্ট্রাকশন ইজ ইন ফুল সুইং ন্যাচারালি। কমপ্লেক্সটা ভীষণ সুন্দর, জানেন, ভিতরটা এত ভালো লাগছে এই জায়গাটা। এটাই আনফর্চুনেট ব্যাপার, এত জিনিস এত বানানো হলো, এত সুন্দর একটা জিনিস বন্ধ হয়ে পড়ে আছে। যাই হোক, এবার আমাদের আর রোপওয়েটি চড়া হলো না। আমরা সরাসরি রওনা হলাম রাবাংলার বুদ্ধ পার্কের দিকে। আপনারা গুগল ম্যাপসে যদি চেক করেন তাহলে দেখবেন ইয়াংয়াংয়ের যে মেন মার্কেটটি আপনাদের দেখালাম খানিক আগে, সেখান থেকে রাবাংলা মাত্র 16 কিলোমিটার, মানে ওই গাড়িতে 35 থেকে 40 মিনিট মতো লাগবার কথা। তবে ওই বর্ষায় সিকিম আসার সাইড এফেক্ট বলতে পারেন, বেশ খানিক জায়গায় রাস্তায় ধস নেমে যাওয়ার জন্য সেই শর্টকাট রাস্তাটি বন্ধ পেলাম। অনেকটা রাস্তা ঘুরে প্রায় 1 ঘন্টা বাড়তি সময় নষ্ট করে আমাদের রাওয়াংয়ে পৌঁছতে হলো। গ্রামীণ সড়কের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। আমাদের এই গোটা যাত্রাপথের সঙ্গে এই ভালো স্করপিও গাড়িটি ছিল বলে অনেক অফরোডিং আমরা সেভাবে টেরই পাইনি। তাই আগের পর্বেও যে জিনিসটি বলেছিলাম আবারও রিইটারেট করছি, যে পারলে যারা এই বর্ষার সময়টা অ্যাটলিস্ট টিল এন্ড অফ সেপ্টেম্বর সিকিমের যে কোনো জায়গা যাবেন ভাবছেন, ভালো স্করপিও বা ইনোভা জাতীয় গাড়িতে ঘোরার চেষ্টা করবেন, তাহলে রিস্কটা অনেকটা কম। যাই হোক, অফরোডিং শেষ করে আবারও মেন রাস্তার খুব কাছাকাছি পৌঁছলাম। স্পেশালি যেটা হাইওয়ের অংশ সেটা খুব ভালো লাগলো। সেখানে রাস্তার অবস্থা ভীষণ ভালো। আর খানিক দূর এগিয়েই আমাদের রাবং ভিলেজটি চোখে পড়ল, যেখানে এই বুদ্ধা পার্কটির অবস্থান। আপনাদের এই জায়গাগুলি আরও দেখিয়ে রাখবার পিছনে কারণ হচ্ছে যে আপনারা যারা 3 দিন বা 2 দিনের জন্য পেলিংয়ে আসেন তারা অনেকেই রাবাংলার বুদ্ধা পার্ক, টেমিক টি গার্ডেন, সামড্রুপসে এগুলো ঘুরে দেখেন, একটা রুটের মধ্যেই পড়ে। তাই আমরাও এই বর্ষার আবহাওয়ায় এই জায়গাগুলিকে ঠিক কী রূপে পেলাম চলুন ছোট্ট করে আপনাদের দেখিয়ে নিয়ে তারপর পেলিংয়ে আমাদের যে হোটেলটির কথা বলে আজকের ভিডিওটি শুরু করেছিলাম তার হোটেলের রুম ট্যুরটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এই হচ্ছে রাবাংলার বুদ্ধা পার্কের আশপাশের পরিবেশ। তৃষার 3rd টাইম, আমারও 3rd টাইম। তবে হ্যাঁ, তোরও 3rd, আমারও 3rd, কিন্তু আনফর্চুনেটলি আজ অব্দি একবারও মানে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখার সৌভাগ্য হয়নি। চলুন, এখানে প্রচুর হোটেল হয়ে গেছে অ্যাজ এক্সপেক্টেড, থাকার জন্য দারুণ ব্যবস্থা। এবং রাস্তাটা কি ভালো বল তৃষা, আসার আগে লাস্ট 15 মিনিটের রাস্তা মানে মন ভালো করে দিল, এবং বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া এই জায়গাটিতে। প্রতি অ্যাডাল্টের 80 টাকা করে এন্ট্রি টিকিট এখন এই কমপ্লেক্সটির মধ্যে প্রবেশ করবার জন্য। আর সবথেকে বড় কথা, এখানে এসে মনে হচ্ছে না সিকিম খালি না, টুরিস্ট এসছে। তবুও বলবো আমরা যখন পিক সিজনে আসি যত ভিড় ছিল সেটা নেই। এবং আমি কিন্তু এবার প্রচুর অবাঙালি মানুষকে বেশি দেখছি, বাঙালি ক্রাউড এই সময়টা কম, কারণ ওই NH10 এর ভয় অনেক মানুষ এই সময়টা আসেনি। দেখুন, এই হচ্ছে পার্কটার পরিবেশ।
অনেকে আমাকে জিজ্ঞেস করেন এই বুদ্ধা পার্কের এখানে এসে কোথায় থাকলে ভালো হবে। বেস্ট হচ্ছে এই বুদ্ধা পার্ক রেসিডেন্সি। জানলা দিয়ে সারাক্ষণ এই মূর্তিটা দেখতে পারবেন আপনারা। এই দেখুন, এই হচ্ছে বুদ্ধা পার্ক রেসিডেন্সির বিল্ডিংটা, আর এই সামনে তাকালে এই অপূর্ব সুন্দর ভিউটা। আর সকালে তো অবশ্যই কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। বুদ্ধা পার্ক দেখে খাওয়া দাওয়া সেরে রওনা হলাম। দারুণ লাগলো প্রত্যেকবারের মতো। এবারও এই জায়গাটার স্নিগ্ধ যে পরিবেশ, মনোরম আবহাওয়া আমাদের সবার মন জিতে নিয়েছে। যাই হোক, এবার আমরা রওনা হচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য টেমি টি গার্ডেন্সের দিকে। এখন আমরা যে জায়গাটি দিয়ে পাস করছি সেখান থেকে কম বেশি মিনিট 40 নেবে আর কি যেতে। আবার আমরা যদি ধরুন টেমিটাকে স্কিপ করে ডিরেক্ট পেলিং যেতাম তাহলে ওই মানে 1.25 ঘন্টা 2.5 ঘন্টা নিত আর কি এখান থেকে। আমরা টেমি যাব, টেমি থেকে আবার নামচির রুট ধরে পেলিং উঠবো। এখনই ঘড়িতে বেজে গেছে ধরুন 2:40। টেমি পৌঁছতে পৌঁছতে কম বেশি 3:30। ওই ধরে রাখতে পারি, যেটা সকালে ভাবছিলাম ওই হিসেবটা মিলবে না, 7টা থেকে 7:30 তো বাজবেই কম করে সমস্ত জায়গা দেখে পেলিং পৌঁছতে। আগেরবারও আমাদের মনে আছে যখন পেলিং পৌঁছেছিলাম রাত হয়ে গেছিল। এবারও মনে হচ্ছে সেই রকমই অবস্থা হবে, যদিও কালকের দিনটা আছে পেলিংকে ঘুরে দেখবার জন্য। বাট যতক্ষণে পৌঁছবো ততক্ষণে কিন্তু অন্ধকার নেমে যাবে। রাবাংলা থেকে বেরিয়ে অপূর্ব 40 মিনিটের রাস্তা পেরিয়ে পৌঁছলাম টেমি টি এস্টেট, সিকিমের একমাত্র টি এস্টেট। আমার আশপাশেই দেখতে পাচ্ছেন কত দোকানপালা, খাবার জায়গা। যারা চা পাতা কিনতেও চান, এখানে খুব ভালো মানের চা পাতা বিক্রি হয়। এই অপূর্ব মেঘলা পরিবেশে এত ভালো যে লাগছে, রাস্তাগুলোই মানে মন ভালো করে দিচ্ছে। চলুন এবার আপনাদের চা বাগানটা দেখিয়ে আনি। আমি আর তৃষা তাই আলোচনা করছি, আমরা যেবার প্রথম এলাম, মনে আছে কিনা তৃষা তোর জানি না, এত ঠান্ডা লাগছিল এখানটা দাঁড়ানো যাচ্ছিল না। মানে আমার এটা মনে আছে যে বিভৎস ঠান্ডা। ওই নিচে দেখুন তিস্তা নদী দেখা যাচ্ছে আজকে, তবু আবহাওয়া পরিষ্কার আছে, কাঞ্চনজঙ্ঘা তো মেঘের পিছনে। এবার আমি আর তৃষা তাই ভাবছি যে এখনো এই বিকেল নামতে চললো, কোনো রকম ঠান্ডার কিচ্ছু মনেই হচ্ছে না, জাস্ট কমফোর্টেবল আর কি, এর বাইরে কিচ্ছু না। নামচি ক্রস করে আমরা নেমে গেছি প্রায় রঙ্গিত রিভারের বেডের কাছে একদম। আমরা এবার সাউথ সিকিম ছেড়ে প্রবেশ করতে চলেছি ওয়েস্ট সিকিমে। এই রাস্তাটা বেশ সুন্দর। নামচি থেকে এখানে নেমে এলাম 8 ঘন্টা 40 মিনিটে। একটা জায়গায় কোনো রকম কোনো খারাপ স্ট্রেচ চোখে পড়ল না। এই সাউথ সিকিম থেকে ওয়েস্ট সিকিমের যে কি বলবো ব্রিজটা কানেক্ট করে, এই জায়গাটা দারুণ লাগছে। আপনাদের একটু দেখাই, চওড়া রাস্তা, এদিকের যে পাহাড়গুলো এগুলো কিন্তু সব সাউথ সিকিম। আর এখানে কি লেখা আছে দেখি, ফান্ডেড বাই দি মিনিস্ট্রি অফ ডোনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দারুণ ব্রিজটা। আমি যে জন্য নামলাম, মানে নামতে বাধ্য হলাম বলা উচিত, সেটা হচ্ছে রঙ্গিত নদীর বিউটি। আমরা আবার এই পাহাড়গুলোকে স্কেল করব এবার। এখন আমাদের এলিভেশন নেমে গেছে 350-400 মিটারে। কি সুন্দর লাগছে দেখুন শুধু। এদিকটা দেখিনি, এদিকটা মাইন্ড ব্লোয়িং, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। ওফ কি লাগছে দেখুন, এখানের বিউটি রঙ্গিত নদীর
অনেকে রঙ্গিত নদীর রিভার বেডটায় নেমেছে, স্নান করছে। জানি না এনারা টুরিস্টই বোধহয়, এই সাইড দিয়ে নামবার হয়তো জায়গা আছে। এই নদীর স্রোত দেখে আমি নামবার সাহস পাচ্ছি না, তবে আপনাদের এই জায়গাটার সৌন্দর্য আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। ইট ইজ অ্যামেজিং। মানে আমার দেখা এরকম সুন্দর একটা নদীর ভিউ পয়েন্ট এর আগে কোথায়, সিকিমেই বা অন্য কোথাও দেখেছি মনে পড়ছে না। তিস্তার এখন জল ঘোলাটে হয়ে গেছে, বাট এখানে কিন্তু নদীর একদম স্বচ্ছ রূপটা আমরা দেখতে পাচ্ছি। আর শব্দটা শুনুন শুধু। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা এবার এই যে সাউথ এবং ওয়েস্ট সিকিমের ট্রিপটা করছি, যার মধ্যে ইয়াংয়ে ছিলাম, দুরাত্রি পেলিংয়ে ছিলাম, এনজেপি থেকে পিক আপ, এনজেপিতে ড্রপ, সমস্ত সাইট সিইং, আমাদের দরকার মতো মিল প্ল্যান, এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। ওনাদের সঙ্গে আপনারাও যোগাযোগ করতে পারেন ফর কাস্টমাইজড বাজেট এবং প্রিমিয়াম ট্যুর প্ল্যান। ওনারা শুধুই নর্থ বেঙ্গল বা সিকিমের ট্যুর করান এমনটা নয়, দেশের বিভিন্ন অংশে এবং দেশের বাইরেরও আপনারা যারা কোনো ট্যুর করতে চান এবং একজন রিলায়েবল পার্টনার খুঁজছেন, নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টকে আপনারা কনসিডার করতে পারেন। ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং আমরা যে ট্যুরটা করলাম তাতে 2 জন 4 জন এবং 6 জন এলে কি খরচ পড়বে তার সমস্তটা স্ক্রিনে আমি বারবার দেখাতে যাচ্ছি। আপনারাও ওনাদের সঙ্গে আগামী দিনে কোনো ট্যুর করলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন হলো। আমরা নামচি ক্রস করবার পর লেকশিপ গেজিং হয়ে সেদিন এই সন্ধে 6টা নাগাদ পেলিং গিয়ে পৌঁছলাম। এবার আসা যাক হচ্ছে হোটেলের কথায়। আমরা পেলিংয়ে এবার যে জায়গাটিতে থাকছি, লোয়ার পেলিংয়ের নাখু বলে একটি জায়গায়, সেখানে আমাদের হোটেল হচ্ছে উড়ান গ্রুপের অলিভ হোটেল অ্যান্ড স্পা। আপনি যদি গুগল সার্চ করেন, আমি যখন কথা বলছি হাতের মোবাইলটায় যদি ইউটিউবের ভিডিওটা পজ করে গিয়ে গুগল সার্চ করে একটা জাস্ট লেখেন যে বেস্ট হোটেল ইন পেলিং, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে এই প্রপার্টিটার নাম। পেলিংয়ে যে কটা ভালো প্রপার্টি আছে তার মধ্যে উড়ানেরগুলোই সবচেয়ে হাইয়েস্ট রেটেড। উড়ানের একটা পাইন ক্রেস্ট বলে আছে, আর উড়ানের একটা এই অলিভ হোটেল অ্যান্ড স্পা আছে। এবং বলছিলাম আমি যখন আসছি এই জুন 2025-এ ওনাদের রেটিং প্রায় 2000 রেটিং আছে দেখবেন, তারপরেও 4.7 রেটিং, উইচ ইন্ডিকেটস দি কাইন্ড অফ সার্ভিস দ্যাট দে ইউজুয়ালি গিভ টু দ্য গেস্টস। এখানেও থাকি একটা দিন, একটা হোটেল যেহেতু নিশ্চয়ই ভালো দিক আছে, যখন খারাপ তো আছেই। একটা খারাপ দিক বলবো কিনা জানি না, তবে এটা আমি জেনেই মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছি আমি আর তৃষা। এই যে প্রপার্টিটা, এটা কিন্তু ভেজ খাবার সার্ভ করে। ইনহাউস যে রেস্তোরাঁ, সেখানে আপনারা ননভেজ কিন্তু কিছু পাবেন না। আপনারা আইদার পিওর জৈন যেটা ভেজ ফুড সেটা নিতে পারেন, বা ইউজুয়াল ভেজ ফুড পাবেন। কোনো ননভেজ খাবার কিন্তু এনারা সার্ভ করেন। আমাদের সকালে ওনারা ফোন করে জেনে নিয়েছিলেন। এতদিন পর পেলিংয়ে এলাম, প্রায় বছর 3-3.5 তো বটেই। পেলিংকে চিনতেই পারছি না, যেন মনে হচ্ছে গ্যাংটকে ঢুকছি। প্রতি 100 মিটার অন্তর একটা করে রেস্তোরাঁ, খাবার জায়গা, প্রচুর গ্রসারি স্টোর, ওষুধের দোকান, এটিএম, ব্যাংক, কিচ্ছু বাকি নেই। আমরা যতটা রিমোট ভাবি পেলিংকে, তার কিছুটাই আর নেই। ভালো লাগছে দেখে, এত ট্যুরিস্ট আসে যখন, ন্যাচারালি তারা সব রকম পরিষেবা পাক, এটা সবাই চায়। ঘন্টা 5-এর জার্নি শেষ করে এসে পৌঁছলাম উড়ান অলিভ হোটেল অ্যান্ড স্পাতে। মেইন যেটা পেলিংয়ের দেখলাম হোটেলের যেখানে কনসেন্ট্রেশন, তার থেকে প্রায় কিলোমিটার 1.5 নিচে নেমে আসতে হলো। উড়ান পাইন ক্রেস্টের লোকেশনটা কিন্তু বেটার, এইরকম কিছুটা বিল্ডিংটার লুক অ্যান্ড ফিল। এই দিকটা আবার কিন্তু অতটা জনবসতি নেই বা অত দোকানপালা নেই। আমরা উপরটা বেশি পছন্দ করছিলাম, বাট অজান্তেই আমাদের এইটা আগে বুক হয়েছে। দুটো রেটিং যদিও একই রকম, ম্যানেজড বাই উড়ান অনলি। দেখা যাক। আমাদের রুমটা ভ্যালি ভিউ রুম, ব্যালকানি সমেত আপনাদের দেখাচ্ছি। থ্যাংকস, থ্যাংক ইউ। এত স্মুথ চেক ইন এক্সপিরিয়েন্স কি বলবো, সমস্ত কিছু গুছিয়ে বুঝিয়ে বলে দিলেন। এটা হচ্ছে ওনাদের ওয়েটিং এরিয়া, কি সুন্দর করে সাজানো দেখুন। এটা রিসেপশন ডেস্ক। একটাই সমস্যা হচ্ছে এই প্রপার্টিটিতে কিন্তু কোনো লিফট নেই আপাতত। ওনাদের যেটা মানে রেস্টুরেন্ট অংশ, আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, 2টো ফ্লোর নিচে যেতে হবে। আর আমাদের যেটা রুম সেটা 2nd ফ্লোরে। এখানটা এরকম সুন্দর বসবার জায়গা, সোফা সেট দিয়ে। চলুন, অনেক সন্ধে নেমে গেছে, এখন প্রায় বাজে
6:30। এখানে সানসেটও এরকম সময়তে হয়। এখনও কিছুটা আলো আছে, আপনাদের বাইরেটা দেখাতে পারবো। তারপর প্রপার্টিটা তো ট্যুর আপনাদের দিতেই থাকবো। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 301। রুমটা ছিমছাম, তবে বিরাট যে একটা আহামরি লাগছে আমার সেরকমটা মনে হলো না। আমি একদম ফ্র্যাঙ্কলি আগেই বলছি, ফর দ্য প্রাইস আমার একটু ওভার প্রাইস মনে হয়েছে। কত দাম বা অন্য কি বৃত্তান্ত পরে বলছি, আগে রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটা কিন্তু ওনাদের অন্যতম ভালো রুম, কারণ এটা একটা প্রাইভেট ব্যালকনি আছে উইথ আ ভিউ, যেটা এখানের মূল আকর্ষণ আর কি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ভালো কিং সাইজের বেড আছে, সাইড টেবিল আছে, দুদিকে দুটো ইন্টারকমের ফেসিলিটি তো অবশ্যই আছে। এখানে একটা ফাংশনাল স্পা আছে, রুমে ওয়াইফাই আপনারা পাবেন। আলোটা এই রুমে কম, মানে সন্ধেবেলায় এইটুকু লাইট সাফিসিয়েন্ট আমার তো লাগছে না। আমার হয়তো এই যদি কার্টেনটা ওপরে করি তাহলে আর একটু রুমটা লিট আপ লাগবে, বাট একটু ডিম লাগছে আমার ওভারঅল লাইট যেটা রুমের আছে সেই অনুযায়ী। এখানে দুটো বসবার জায়গা, একটা ছোট টেবিল, এদিকে সামনে একটা ছোট টিভি, একটা ছোটখাটো ওয়ার্ড্রব মতো বলবো। এখানে কিন্তু বড় আলাদা করে আলমারি কিছু নেই, তাই তো তৃষা? আলমারি কিছু নেই এখানে, এই রকমই একটা ছোট্ট আপনার জিনিস রাখবার মতো জায়গা। এখানে লাগেজ রাখতে পারেন, এখানে কিছু ড্রয়ার টয়ার আছে। এইখানে একটা বড় আয়না, এটা বেশ সুন্দর। পেন্টিংগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, রং টং উঠে গেছে কিরকম একটা অদ্ভুত। আর এই দিকে হচ্ছে বারান্দা, একটু পরে দেখাচ্ছি। টয়লেটটা যদিও কিন্তু খুব ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট পাবেন, গিজার পাবেন, বেসিনের একটা আলাদা ডেডিকেটেড সেকশন, ঠিকঠাক। আর এই হচ্ছে রুমের প্রাইমারি হাইলাইট। এটা হচ্ছে সেই ব্যালকনিটা যেখান থেকে আপনারা আশা করা যায় আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। বাট এগেন দের ইজ আ প্রবলেম, এর পাশে একটা নির্মীয়মান বিল্ডিং দ্যাট ইজ ব্লকিং দ্য ভিউ পার্শিয়ালি। ওই দূরে হচ্ছে অ্যাকচুয়াল পেলিং সিটিটা, যেখানে একটু আগে আপনাদের দেখালাম। আমরা ভুলবশত উড়ান পাইন ক্রেস্টে চলে গেছিলাম, বা অন্যান্য যে হোটেলগুলো সেগুলো সব ওই আপার ওই দিকটায় আর কি, ওই পেলিংয়ের ওই অংশটিতে। যাই হোক, এটা নিচে এইদিকেও আরও প্রচুর হোটেল আছে, এমনটা নয় যে এখানে একমাত্র এই হোটেলটাই। এই নিচটা খুব সুন্দর বসবার জায়গা, এগুলো আমরাও আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখব। এখানে অবাঙালি মানুষ আমার বেশি চোখে পড়লো, বাঙালিরা ওই এরিয়াটায় বেশি থাকতে পছন্দ করে, বাঙালি খাবার দোকান যেহেতু বেশি। এই দিকটা একটু নিরিবিলি নির্জন মতো। এই ছিল আমার রুমের ওয়াক থ্রু। চলুন কিছু সিনেম্যাটিক শর্টস দেখিয়ে দিই এই রুমটার। তবে আমার ভিডিও যারা দেখেন, দেখুন আমি সবসময় স্পষ্ট ভালো খারাপটা বলার সাহস রাখি। সেটা কোনো প্রমোশনাল ট্যুর হোক, নিজে ব্যক্তিগত স্তরে যাই, বা কেউ যদি ডেকেও পাঠায়, আমি ভালোকে ভালো খারাপকে খারাপ বলি। এই যে ঘরগুলো আপনারা নিজেরা মেক মাই ট্রিপ বা অন্যান্য জায়গায় মিলিয়ে দেখে নিতে পারেন। উড়ানের পাইন ক্রেস্ট এবং অলিভের মধ্যে প্রথম কথা হচ্ছে পাইন ক্রেস্ট তো 100%, অলিভের লোকেশনটাই একটু অফ। তারপর এই প্রপার্টিটা না একটু পুরনো হয়ে গেছে, এটা ওদের পুরনো প্রপার্টি। সমস্ত আসবাবপত্র, দেয়াল, সব জায়গায় একটা মলিন ভাব এসছে। দুটো প্রপার্টির কিন্তু দামে বিরাট কোনো তফাৎ নেই। এখানেও দিনে 5-6 হাজার টাকা করেই ঘর আপনারা পাবেন, মানে স্টার্টিং রেঞ্জ বলছি, ওপরের তো কোনো শেষ নেই। অ্যান্ড সেম গোস ফর উড়ান পাইন ক্রেস্ট। এবার দুটো প্রপার্টিতে যদি দাম একই হয়, আমরা আনফর্চুনেটলি এই যে স্ট্রেচটায় থাকবো ভেবেছিলাম, তাতে পাইন ক্রেস্টে রুম ছিল না, সেই জন্য ওনারা করে দিতে পারেননি। সেকেন্ড বেস্ট অপশন হিসেবে এটাকে ওনারা বেছে নিয়েছেন। আপনাদের তবুও বলে রাখছি, আমি কায়া গান্তাভিয়া বলে আরেকটা হোটেল দেখলাম, আর মাউন্ট ম্যাগনোলিয়া বুটিক হোটেল বলে, এই দুটো আমার খুব ভালো লাগলো ইন টার্মস অফ লোকেশন অ্যান্ড এভরিথিং। এই হোটেলটিকে আমি একেবারেই খারাপ বলছি না, মানে ইটস আ প্রিমিয়াম প্রপার্টি। এনাদের নিজস্ব একটা গেমস রুম আছে, স্পা আছে, এত সুন্দর একটা নিচে দেখাবো ওপেন এরিয়া ক্যাফে মতো আছে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হচ্ছে এই ঘরগুলো যদি 4,000-4,500 টাকায় কখনো পান, প্লিজ গো ফর ইট। বাট
6,000 7,000 কি 8,000 টাকা দিয়ে থাকার মতো ঘর কিন্তু এগুলো নয়। সেটা আমি এনাদের এখানে এসছি তা বলে আমাকে সব ভালো বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আই উইল পাস অন দ্য মেসেজ টু দি ট্রাভেল এজেন্সি অলসো হু হ্যাজ বুকড দ্য রুমস ফর মি। যদি দুটোই অ্যাভেলেবেল থাকে চোখ বুঝে পাইনক্রেস্টে যান। পাইনক্রেস্ট ইজ আ ওয়ে বেটার প্রপার্টি সমস্ত দিকে। সেখানে আপনি যদি 6,000 7,000 টাকা দিয়েও থাকেন আপনার গায়ে লাগবে না। আমরা রুমটাকে একটু চেঞ্জ করলাম। আমাদের প্রথমে যে রুমটা দেয়া হয়েছিল সেটা রুম নাম্বার 301। আমরা ওনাদের বললাম যে ওখানে ওই পাশে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখা যাচ্ছে জানালা থেকে, আমাদের ভালো লাগছে না সামহাও। তো ওনারা আমাদের 302 করে দিল একই ফ্লোরে। যেহেতু সেই সিঁড়ি ভাঙতে হচ্ছে ব্যাপার একই, লিফট তো নেই এখানে। ওনারা বললেন নাকি পারমিশনই নেই, হয়তো কোনো এখানে লোকাল নিয়ম আছে। তো এখানে ওনারা এলিভেটর ইনস্টলই করতে পারেনি কোনোদিন। নইলে যে জাতীয় হোটেল এলিভেটর থাকলে ভালো হতো আর কি, সেই মানটা আরো ইমপ্রুভ করতো। এই রুমটার একটা যেটা তফাৎ আগের রুমটার থেকে, যদি ওই রুমটা কিন্তু বেটার রুম, মানে ওনারা সেটাই অফার করেছিলেন। এখানে পিছনটা জানালা নেই কিছু, খাটের পিছনটা আর কি, কিন্তু ওখানে জানলা থেকেই বা কি হবে বলুন, কারণ ওখানে তো বিল্ডিংটাই দেখা যাচ্ছে। আর যাই হোক বারান্দা বা অন্যান্য অংশগুলো কম বেশি একই রকম, সেখানে খুব একটা কিছু তারতম্য চোখে পড়বে না আপনাদের। চলুন আপনাদের এই প্রপার্টিটার যেটা বেসমেন্টে ওনাদের দুটো লেভেল আছে, বেসমেন্ট 1 and 2। 2তে ওনাদের ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্টটা, আর বেসমেন্ট 1-এ স্পা এবং গেমস রুম। আপনাদের দেখিয়ে আনি। আচ্ছা, এই হচ্ছে বেসমেন্টের অংশ। বেসমেন্টের -1টা আপনাদের দেখাই, বাচ্চারা খুব এনজয় করবে। এটা হচ্ছে রিক্রিয়েশন জোন। চল তৃষা একটু দেখি। আচ্ছা, এইখানে ক্যারাম বোর্ড এবং টুকটাক কিছু ইনডোর গেমস আছে। এখানেও রুম আছে, এদিকে একটা স্পাও আছে। বাট ওয়্যার ইজ দ্য স্পা? এই যে ডান দিকে স্পা। আর এই হচ্ছে -2-এ যাওয়ার জায়গা। -2তেই কিন্তু রেস্তোরাঁ এবং ক্যাফেটা। এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, খুবই সুন্দর। রেস্টুরেন্টের অংশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটা ভিতরের সিটিং এরিয়া, আপনাদের বাইরেটাও নিয়ে যাব। এখানে একটা ছোট বার কাউন্টার মতনও দেখছি, আর খুব সুন্দরভাবে সাজানো, লাইক দি আদার পার্টস অফ দি প্রপার্টি। এটা হচ্ছে ওনাদের আউটসাইড সিটিং এরিয়া, বাট লাইক দি আদার পার্টস অফ দি প্রপার্টি। কেন যে এত লাইট কম এ বিষয়ে আমার কোনো ধারণা নেই, যার জন্য কোনো জায়গাটারই সেরকম একটা সেই ঝকঝকে ব্যাপারটা নেই। আপনাদের যেরকম আসার পর থেকেই বলছিলাম এখানে তো ননভেজ খাবার সার্ভ করে না। আমরা আজকে রাত্রিবেলা ওই জন্য নান, পনির বাটার মশালা, মিষ্টি নিয়েছি, গোলাপ জামুন, আর ফ্রেশ লাইম একটা সোডা অর্ডার করেছি। এখানের একটা যেটা বিরাট পজিটিভ জিনিস, প্রত্যেকটা স্টাফ এত ওয়েল ট্রেন্ড, মানে সার্ভিসের দিকে এনারা 10-এর মধ্যে 15 পেতে পারে। সবাই পোলাইট, আপনার কি দরকার বারবার এসে জেনে যাচ্ছে, কিচ্ছু বলতে হচ্ছে না, কোনো জিনিসের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজনটাই নেই। আপনাদের রিসেপশন বলুন, রেস্টুরেন্ট বলুন, ভীষণ ওয়েল স্টাফড, প্রচুর লোক আছে সবটাকে ম্যানেজ করবার জন্য। মানে রুমটা একটু মানে দাম অনুযায়ী কমা হলেও ওনারা সার্ভিস দিয়ে সেটাকে মেকআপ করছে। আর আমাদের যেটা রুম প্ল্যান আমরা নিয়েছি তাতে কিন্তু ব্রেকফাস্টটুকুই শুধু কমপ্লিমেন্টারি। আমরা ইভিনিং স্ন্যাক্স, লাঞ্চ বা ডিনার যাই খাই সেগুলো আমরা নিজেদের থেকে নিচ্ছি, অ্যান্ড নট ইভেন পার্ট অফ দ্য ট্যুর প্যাকেজ। আমরা উইদাউট ফুড জিনিসটাকে নিয়েছিলাম, তাই আমরা যা খাচ্ছি অ্যাকচুয়ালসে বিল পে করতে হচ্ছে। আর এখানে না এসে শেষমেশ একটু ঠান্ডা পাচ্ছি রাত্রিবেলাটায়, আরামই হচ্ছে। মানে এতগুলো দিন বা এই লাস্টের একটা দিন বলবো আমরা একেবারেই ঠান্ডা পাইনি। এখানে এসে কিন্তু পরিবেশটা একটু অন্যরকম, একটা প্লেজেন্ট ওয়েদার। আর আরেকটাও যেটা পজিটিভ আমার মনে হলো, এইটা যে মানের হোটেল সেই অনুযায়ী খাবারের দাম কিন্তু মিনিমাল, মানে আমি বলছি খুবই কম। আমরা তো বিভিন্ন হোটেলে ঘুরি, এটা যে ধরনের রিসর্ট আমি কিন্তু ভেবেছিলাম দাম অনেক বেশি হবে,
আমাদের মনে হয় আমরা যা খাবারের রাত্রি যা অর্ডার দিলাম সব মিলিয়ে সর্বসাকুল্যে 500 থেকে 550 টাকা হার্ডলি বিল হবে। আমাদের ডিনার এসে গেছে। এরকম একটা অপূর্ব পরিবেশে কি ভাল লাগছে না রে? দারুণ লাগছে। তৃষার একটু আক্ষেপ মিটলো ঠান্ডা পাওয়ার। ঠান্ডাটা পেয়ে এত জামা কাপড় এনেছিল না, দেরি তো হচ্ছে না। হ্যাঁ, আমরা বরং গেঞ্জি শার্ট কম এনেছি, এত সোয়েট শার্ট জ্যাকেট সেগুলো আর কবে যে পরবো, ট্রিপ তো শেষই হয়ে এলো। এই হচ্ছে বাটার পনির, এদিকে একটা গার্লিক নান, একটা বাটার নান আছে, মিষ্টি এখনো দেয়নি, দিলে দেখাবো। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আমাদের অপশন ছিল ঝাঁ চকচকে ভিতরটায় বসে খাওয়ার, বাট এই ঠান্ডায় বাইরে বসাটাই যেন বেটার লাগছে। 9 জুন 2025, এখন বাজে ভোর 4:40। আমরা দাঁড়িয়ে আছি পেলিংয়ে। আমার ঘুম ভেঙে গেছে 4:20-25 নাগাদই, অ্যালার্মের প্রয়োজন পড়েনি। আমরা যে রুমটা নিয়েছিলাম তার মূল হাইলাইটই ছিল যে একটা প্রাইভেট ব্যালকনি আছে, এবং শুনেছিলাম এই রুমটির ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন সানরাইজ হবে করছে, ঠিক 4:41 নাগাদ আজকে সানরাইজ হওয়ার কথা ছিল। আমি কি দেখতে পাচ্ছি আপনাদের দেখাতে চাই। এই হচ্ছে আমাদের হোটেলের সামনের গোটা ভ্যালির ভিউ। নিচে পেলিংয়ের গ্রামে এখনো সকল মানুষের ঘুম ভাঙেনি, কিন্তু তিনি দেখা দিয়েছেন। বর্ষাকাল হওয়া সত্ত্বেও, এত রকম নেগেটিভ নিউজের সত্ত্বেও তিনি স্বমহিমায় দেখা দিয়েছেন। এবার যখন ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিম যাওয়ার প্ল্যান করি, সত্যি কথাই মনে কোনো আশাই ছিল না যে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো। এবং এবারে শুধু যে দেখলাম বলেই নয়, পরপর 2 দিন অপূর্ব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার আমরা ভিউ পেলাম পেলিংয়ের আমাদের হোটেলের এই ব্যালকনিটি থেকে। আকাশ ঝকঝকে পরিষ্কার ছিল। রোজ প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টায় সকাল 10টা অবধি কাঞ্চনজঙ্ঘাকে দারুণ সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছি হোটেলের এই ব্যালকনিটি থেকেই। আমাদের রুমের যেটা জানালা, সেখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দৃশ্যমান ছিল। হোটেলের অন্যান্য যে নেগেটিভ দিকগুলো বললাম তার অনেকটাই বোধহয় ঢাকা পড়ে যায় কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা দেখলে। এনাদের স্টাফেদের হাসি মুখ, ব্যবহার, এবং একটু পরেই দেখাবো আমরা যে সুন্দর একটা ব্রেকফাস্ট প্ল্যাটার পেয়েছিলাম। এই সমস্ত দিককে যদি আমি মাথায় রাখি, তাহলে এই হোটেলটিকে 10-এর মধ্যে আমি 8 নম্বর দেব। অবশ্যই উড়ান পাইনক্রেস্ট ইজ আ বেটার প্রপার্টি, বাট যারা অফ সিজনে যাচ্ছেন, স্পেশালি সেপ্টেম্বরের শেষ অবধি যদি এই ঘরগুলি 3,500-4,000 টাকার মধ্যে পান, অবশ্যই এখানে থাকবার কথা ভাবতে পারেন। আমরা কিন্তু আরেকটু বেশি রেট দিয়েছি, কারণ জুন মাসে এতটা কমেও দাম পাওয়া যায় না। আর এই হোটেলটির বুকিং আপনারা যে কোনো অনলাইন লিডিং যেগুলো পোর্টাল, মেক মাই ট্রিপ, গো আইবিবো, সমস্ত জায়গা থেকে করতে পারবেন। সেখানে দেখে নেবেন, মানে ভিউ রুম উইথ আ ব্যালকনি যেগুলো, সেগুলো দেখে বুক করবেন। আমার দেখা এই হোটেলের সব থেকে আনঅবস্ট্রাক্টেড কিন্তু যে ভিউ যে রুমটি থেকে, সেটা হচ্ছে রুম নাম্বার 303। আনফর্চুনেটলি আমরা যেদিন গেছিলাম সেদিন সেটি অ্যাভেলেবল ছিল না। যাই হোক, আমাদের হোটেল রুমের ট্যুর, কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য সকালবেলা আপনাদের দেখালাম। ব্রেকফাস্টও ভালোই ছিল, ভেজ প্ল্যাটার। ন্যাচারালি আমরা যে খাবারগুলো খেয়ে ব্রেকফাস্টে অভ্যস্ত, তার সঙ্গে বিরাট একটা অন্তর নেই, শুধু কোনো এগের প্রিপারেশন নেই, এইটুকুই যা তফাৎ। মেইনলি তফাৎটা চোখে পড়বে লাঞ্চ অ্যান্ড ডিনারে। ব্রেকফাস্টে খুব একটা ননভেজ খাওয়ার অভ্যেসও নেই, তাই অসুবিধা হয়নি। আমরা এবার রওনা হলাম গাড়ি নিয়ে হচ্ছে লোকাল সাইট সিইং করতে। আমরা কিন্তু এবার পেলিংয়ে 2 দিন থাকবো, তাই আমাদের একদিনে সমস্তটা ঘুরে দেখার প্রেশারটা নেই। আর আমরা ইচ্ছে করেই একটু আরাম করে ঘোরার জন্য এসছি। এবার দেখি গোটা 4-5টা পয়েন্ট আজকে দেখবো, কালকে এনজেপি যাওয়ার পথে আরো 2-3টে পয়েন্ট দেখে নিয়ে গোটা জিনিসটাকে র্যাপ আপ করবো। ভিডিওতে হয়তো একসঙ্গেই দেখাবো, বাট জামার পরিবর্তন দেখে বুঝতে পারবেন যে জিনিসগুলো আলাদা আলাদা দিনে শ্যুট করা। এই যে রাস্তাটি দেখছেন, এটা পেলিংয়ের মূল শহর থেকে নিচে নেমে আসে। উড়ানের তো এখানে টোটাল 3টে প্রপার্টি আছে। উড়ান খাংচেন বলে একটা আছে, আমরা যেটাই ছিলাম সেটা, আর উড়ানের পাইনক্রেস্টটাই হচ্ছে মেন শহর লাগোয়া। বাকি যে 2টো প্রপার্টি, দুটোই কিন্তু এরকম একটু সামান্য অফরোডিং এর প্রয়োজন পড়ে মেন সিটি থেকে। তো যারা একটু ছোট গাড়ি নিয়ে এদিকে আসবেন ভাবছেন, বি ভেরি কশাস, প্রবলেম হতে পারে, খুব একটা আরামদায়ক লাগবে না এই রাস্তাটায় নামতে।
দেখুন আপনাদের দেখিয়ে রাখি, আগে যেটা পেলিংয়ের হেলিপ্যাড ছিল সেই জায়গাটায় পেলিংয়ের রোপওয়ে চালু হচ্ছে। এখনও মানে জিনিসটা তৈরি হয়ে গেছে কিন্তু ইনগ্রেশন হয়নি অফিসিয়ালি, তাই এলে অ্যাভেল করতে পারবেন না। এই হচ্ছে রোপওয়ে লাইনটা। দাদা বলছে এখানেই আগে হেলিপ্যাডের ফেসিলিটিটা ছিল, দেখুন ওই জন্য ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের এখানে অফিস আছে। এই রোপওয়েটা আপনাদের সোজা নিয়ে যাবে ওই পাহাড়ের ওপরে যেখানে আছে হচ্ছে স্কাই ওয়াকটা, আমরা ওদিকেই যাচ্ছি। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখন মেঘের আড়ালে ঢেকে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। ওই সকাল দেখলাম 9টা অবধি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, আর কোনো আক্ষেপ নেই, আজকে সারাদিন এত সুন্দরভাবে দেখেছি। এখানে আসার পিছনে কারণটা তৃষা বলবে। আচ্ছা তৃষা, আমরা কেন এই রকম একটা নন ট্যুরিস্ট স্পটে এলাম তুই বলে দে। আমি মানে ছোটবেলায় প্রায় 15 বছর আগে আমি পেলিং আসি প্রথম মা বাবার সাথে, সিকিমে এসেছিলাম। তখন তো এরকম ছিল না রাস্তাঘাট, হঠাৎ করে আমি আমার ওই পুরোনো হোটেলটাও চিনতে পেরেছি। হ্যাঁ, নিচেই ছিল। হ্যাঁ, যেহেতু এসেছিলাম তো মানে হয় না, মেমোরি রিকালেক্ট করার জন্যই আসা। তো এসে আর চিনতে পারছি না কিছু, সবটাই পাল্টাই আছে। ঠিকই। এখন মনে পড়ে যে মানে হয় না যে স্বপ্নে আসে কখনো কখনো, তো দেখতে পাই যে মানে এই ছোটবেলার আমি, প্লাস ওই রাস্তাটা, একটা ছোট বেকারি শপ ছিল, ওগুলো আর কিছু পাচ্ছি না আর কি। হেলিপ্যাডটাই তো নেই, সেখানেই বিল্ডিং হয়ে গেছে। তো সেই আর কি, ওই জন্যই এসেছিলাম একবার দেখতে। হ্যাঁ, তবে একটা জিনিস ভালো তৃষা, এই রোপওয়েটা খুব একটা ডেঞ্জারাস নয়, অল্প দূরত্ব এবং কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ পাওয়া যাবে পরিষ্কার আকাশ থাকলে। আপনারা হয়তো আর কয়েক মাস মধ্যেই এটা যখন আসবেন পাবেন অ্যাভেল করতে। কেমন অভিজ্ঞতা হলো অবশ্যই জানাবেন ভিডিওতে। পৌঁছে গেলাম পেলিং এর স্কাই ওয়াকে, চলুন ভিতরে যাওয়া যাক। এখানে এখন প্রবেশ মূল্য করেছে 100 টাকা পার অ্যাডাল্ট। ডান দিকে জুতো রেখে যেতে হবে হচ্ছে এই স্কাই ওয়াকের ভিতরে। কি সুন্দর এখানের পরিবেশ, একটু রোদটা কম থাকলেই কিন্তু দারুণ লাগে আশপাশটা। এই সেই স্কাই ওয়াক, নিচের দিকে তাকালে তৃষা মাথা ঘুরছে। ওর অসুবিধে নেই, আমার সামান্য একটু ফিয়ার অফ হাইটস আছে, ভয় লাগে, মিথ্যে বলবো না, বাট নাথিং টু মাচ, অল ম্যানেজেবল। আগেও এসছি, জায়গাটার সঙ্গে পরিচিতি আছে। কেন যতই কৃত্রিম জিনিস দেখুন না কেন, নজর এবং মন কাড়ে কিন্তু প্রকৃতি। সেরকমই এক প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া জায়গা রিমডিতে আমরা পৌঁছলাম, দারাপ ভিলেজকে পিছনে ফেলে রেখে এসে। এই পেলিং থেকে এখন যেটা রিমবির রাস্তা দেখছি দারুণ করে দিয়েছে। 2022 সাল নাগাদ যখন আমরা এসছিলাম তখন কিন্তু রাস্তা আদেও এরকম ছিল না। সামনেই রিমবির ওয়াটারফলস আপনাদের দেখায়, অপূর্ব। এখানটা দাঁড়ালে কিন্তু গায়ে জল লাগবে। আমার তাই না তৃষা, আগের বার আমাদের দেখা পেলিং এ সাইট সিইং এ বেরিয়ে বোধহয় সব থেকে অ্যাপিলিং জায়গা লেগেছিল এই রিমবির অরেঞ্জ গার্ডেন। যদিও এই সিজনে এটার কোনো মাহাত্ম্য নেই, কারণ এটা এই সময় কমলা লেবুর ফলন হয় না। আপনারা জানুয়ারি মাসে যারা আসবেন সব থেকে ভালো দেখতে পারবেন। কিন্তু এখানে এই যে নদীটি অপূর্ব সুন্দরভাবে আমরা আগের বার অনুভব করেছিলাম, ফাটাফাটি। জাস্ট আপনাদের ওই নিচটা নেমে দেখাবো, ওখান থেকে মানে যেভাবে বয়ে চলেছে নদীটা দারুণ লাগে। এই আমরা পৌঁছলাম প্রায় রিমবি থেকে মিনিট 40-এর যাত্রা অতিক্রম করে খেচিপেরি লেকে। এখান থেকে আবার হেঁটে লেকটা অবধি যেতে হবে। চলুন, যা রোদ যা গরম, একেবারেই ভাল লাগছে না। কমপ্লেক্সটায় ঢোকার পরে কিছু সভেনিয়ার শপ, খাওয়ার দোকান আছে, আর এই শুরু হলো রাস্তা যা আমাদের নিয়ে যাবে পবিত্র খেচিপেরি লেকের দিকে। চলুন,
এই যে কেচিপেরি লেক, এটা হিন্দু মানুষ এবং বৌদ্ধ মানুষ দুজনদের কাছেই কিন্তু খুব পবিত্র জায়গা। শোনা যায় যে এই লেকের ওপর যদি কখনো কোনো পাতাও পড়ে, সেই পাতা পাখি মুখে করে নিয়ে চলে যায়। এবং এখানের লোকাল মানুষ মনে করেন রিনচেনপংয়ের যেটা পায়ের শেপ, ওপর থেকে যদি কোনো ড্রোন ভিউ পাওয়া যেত তাহলে আরও ভালো বোঝা যেত। সেই শেপটা নাকি লেকের। দেখুন কি সুন্দর লাগছে, সামনে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা সেটা আপনাদের দেখাই। পেলিংয়ের হোটেল পাড়ায় মাঝে মাঝেই এরকম প্রচুর বাঙালি খাবার দোকান আছে। এই একটা দেখছি, এখানে যাই, যদি এখানে থালি পাওয়া যায়, লেখা তো আছে, লেটস সি। আমরা এসছি হোটেল সারেডেনায়। এখানে চিকেন থালি 200, ফিশ থালি 180। সুন্দর, বেশ বসবার জায়গা। কি যে তৃপ্তি করে খাবার খেলাম, কি বলবো। এই হোটেল সারিডিনার যিনি চালাচ্ছেন আর কি, ম্যানেজার বাবুর ব্যবহারও ভীষণ ভালো। এখানে খুব সাধ্যের মধ্যে রুমও পাবেন, আর এই লোকেশনগুলো ভালো। এই যে রাস্তাটা আপনাদের দেখিয়ে রাখি কি করে বুঝবেন, পেলিং সিটি থেকে যে রাস্তাটা স্কাই ওয়াক বা হেলিপ্যাডের দিকে যাচ্ছে, এই হোটেল গ্রিনল্যান্ড বলে একটা বড় হোটেল আছে, তার উল্টো দিকে এই হোটেল সারিডিনা। এবার আমরা এই দুটো চিকেন থালি নিয়েছিলাম, তারপরে এক্সট্রা 1 প্লেট চিকেন নিলাম। এই সব মিলিয়ে 540 টাকা বিল হলো, আর একটা জলের বোতল। খাবারের দাম একদম ঠিকঠাক, এবং তার থেকেও যেটা ভালো সেটা হচ্ছে খাবারের স্বাদ একদম ঘরের খাবারের মতো। খেয়ে একদম তৃপ্তি পেলাম। কালকে তো গোটা দিন শুধু ভেজ খেয়েছি কিংবা বাইরে ওই মোমো ম্যাগি খেয়ে কাটিয়েছি, যেন মনে হলো প্রাণ ফিরে পেলাম আর কি। এখানে যারা আসবেন এই চত্বরে সাইট সিইং তো করবেনই, হোটেল সারিডিনা একবার খেয়ে দেখতে পারেন। আশা করি খুব একটা খারাপ লাগার কথা নয়। রুমের ক্যাটাগরি কিরকম বা রুম কিরকম সেটা আমার দেখার সুযোগ হলো না, তাই বলবার জায়গা নেই। তবে উনি বলছিল ওনাদের এখানে 7খানা রুম আছে, 7টাই মানে ভ্যালি ফেসিং রুম আর কি, কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম। সেগুলোর ওই ভাড়া মোটামুটি 2200 টাকায় পেয়ে যাবেন আপনারা। এবার পালা আজকের এই ভিডিওটিকে শেষ করবার। আমরা যেরকম বলেছিলাম যে দুদিনই আমরা ঝকঝকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম পেলিং থেকে, এটা দ্বিতীয় দিনের দৃশ্য। আমরা যে যে পয়েন্টসগুলো আপনাদের দেখালাম সাইট সিইং করে, এর বাদেও আপনারা সিংশোর ব্রিজ, পেমিয়াংসে মনেস্ট্রি, রাবডান্স রুইন্স, বার্ড স্যাংচুয়ারি এগুলো দেখতে পারেন। অনেকে আবার এই পথে যখন আসেনি, কালুক এবং রিনচেনপংয়ে একটা করে দিন থাকেন। খুব লজিক্যাল ইনক্লুশন। যাই হোক, আমাদের সমস্ত জায়গা দেখার সুযোগ হয়নি, যা যা দেখলাম তা সমস্তটা তুলে ধরলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা যদি দেখে এনজয় করে থাকেন তাহলে একটাই অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।